করে নতুন যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে সেটা 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হতে হবে। 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই লুবানা পারভিন এবং মৌসুমীরা তারা মামলা করেছেন। তারা মূলত ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে দেখুন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে, সেটা স্যাটাসাইড হয়েছে। সেটা স্যাটাসাইড করে নতুন যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে সেটা 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হতে হবে। 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই। কেন হতে হবে তার কারণ হচ্ছে যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে। 2025 সালে নতুন একটি রুল নিয়ে এসে সেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবেন যে 2016 সালের নিয়োগ হবে 2025 সালের রুল অনুযায়ী। যে রুলসে বলছে 10 নম্বরের জন্য টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে, যে ফলে এদের জন্য সিলেকশন প্রসেস হবে 90 নম্বরের। আর যারা শিক্ষকতা করেছেন সে হতে পারে কন্ট্রাক্টুয়াল টিচার, তিনি 10-এ 10 পাবেন, আর তাদের জন্য সিলেকশন প্রসেস 100 আর এদের জন্য সিলেকশন প্রসেস 90। সেটা তো আর হতে পারে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তারা বলছে যে দেখুন আগে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল 35, বর্তমানে কত 10। ফলে এই যে নাম্বারের পার্থক্য ঘটে, আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন আরো 10 যোগ করে দেওয়া হয়েছে। সে আগে 10 নম্বরে ম্যানিপুলেশন হতো, এখন 20 নম্বরের ম্যানিপুলেশন হবে। যেখানে নতুন রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ হতেই পারে না, পুরাতন যে রিক্রুটমেন্ট রুলস আছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং সেভাবেই নম্বর বিভাজন রাখতে হবে। নতুন রুলের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস হতে পারে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে কারা এজ রিল্যাক্সেশন পাবেন। এরা কি করে এজ রিল্যাক্সেশন দিয়েছে, কিন্তু একটি পরীক্ষাতে পাবেন। একজন ধরুন পরীক্ষার্থী, তিনি একাধিক পরীক্ষার জন্য এলিজিবল হতে পারেন, তিনি এজ রিল্যাক্সেশন শুধুমাত্র একটা পরীক্ষার জন্য কেন পাবেন? তিনি একাধিক পরীক্ষার জন্য পাবেন। যদি তিনি আগেও একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে কেন এখন আর একাধিক পরীক্ষায় বসতে পারবেন না? নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ে একাধিক পরীক্ষায় তিনি এলিজিবল হতে পারেন। যিনি স্পেসিফিকলি আনটেন্টেড তাকে তো বলতে হবে, আর এই আনটেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে, আর টেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে। কারা কারা টেন্টেড সেইটা লিস্টটা যদি না থাকে তাহলে তো আবার নিয়োগ প্রক্রিয়ায় তারা ঢুকিয়ে গিয়ে আবার সেই তো ব্যাঘাত ঘটবে। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা যদি আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে তাহলে নিয়োগ প্রক্রিয়াটি তো আবার কলুষিত হবে। এরা হ্যাঁ, পরবর্তী শুনানি 5 জুনের সম্ভাবনা আছে, 5 জুন নিতে পারলে হবে। 16 তারিখ থেকে নতুন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। ফলে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই এই মামলার শুনানি হওয়া উচিত। তার কারণ হচ্ছে এই নোটিফিকেশন সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার পরিপন্থী। এই রুল অনুযায়ী যে নতুন নোটিফিকেশন হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শামীমদা, তার কি হবে? দেখুন, এটা স্থগিত হওয়া উচিত এবং নতুন নোটিফিকেশন হওয়া উচিত এবং সেটি যেন অবশ্যই 2016 সালের রিক্রুটমেন্ট রুলসের সাপেক্ষে হয়। তার কারণ কোথাও বলা হয়নি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজমেন্টে নতুন করে রুল ফ্রেম করে তুমি নিয়োগ প্রক্রিয়া চালাবে, কোথাও বলেনি। ফলে এখানে নতুন করে রুল ফ্রেম করে যারা টেন্টেড ছিলেন তাদেরই আবার পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।